সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম ক্লাস আজকে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা শুনবা। তোমরা এসএসসি পাস করে এসেছো, যারা সায়েন্সে ছিলা তারা কিছুটা পড়ে এসেছো, আর্টসে ছিলা তারাও কিছুটা পড়ে এসেছো, মাদ্রাসা এবং ভোকেশনাল তারাও পড়ে এসেছো। অর্থাৎ তোমাদের মধ্যে সাধারণ কিছু কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান আছে। এরই ধারাবাহিকতায় এখন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবা। শুধু এই ক্লাস না, সকল ক্লাস তোমরা রুটিন মোতাবেক মনোযোগ দিয়ে শুনবা এবং কমেন্ট বক্সে রোল এবং নিজের টেকনোলজি লিখবা। কেননা রোল এবং টেকনোলজি তোমাদের উপস্থিতি হিসেবে গণ্য হবে, যা অনেক কাজে লাগবে। ক্লাস পরিচালনায় বা উপস্থাপনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ ইন্সট্রাক্টর নন টেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমরা যে আজকে ক্লাসে আলোচনা করব তার দুইটা জিনিস, তোমরা তিনটা জিনিস শিখতে পারবা। একটা হচ্ছে পদার্থের গঠন বর্ণনা করতে পারবা, আর পরমাণুর গঠন বর্ণনা করতে পারবা, আর পরমাণুর কণিকা সমূহের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবা। কি বললাম? প্রথমে বললাম যে পদার্থের গঠন তোমরা বর্ণনা করতে পারবা। তারপর পদার্থের চেয়ে ছোট জিনিস হচ্ছে পরমাণু, তোমরা জানো। সেই পরমাণুর গঠন তোমরা বর্ণনা করতে পারবা এবং সচিত্র কিছু ছবিও দেখতে পারবা। পরমাণু আবার যে কণিকা সমূহ নিয়ে গঠিত, তোমরা অনেকগুলো কণিকা, প্রধানত 3টি কণিকা, যা পরবর্তীতে আলোচনা হবে, সেই কণিকা সমূহের বৈশিষ্ট্য তোমরা জানতে পারবা। তো চলো আমরা যাই পাঠে। আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 3টা ছবি দিয়েছি। কয়টা ছবি? 3টা। কেন দিয়েছি? যে আমরা বলেছিলাম যে পদার্থের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে পদার্থের গঠন, অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ আণবিক গঠন, এবং কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন নিয়ে পরে কথা বলবো। যাই পদার্থ আমরা জানি, ছোটবেলা থেকেই জানি, 3, 4, 5, 6 থেকেই জানি যে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তোমরা সবাই জানো। বলো তো কয় প্রকার? তোমরা নিজেরাই বলো। হ্যাঁ, 3 প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, অর্থাৎ তোমরা এখানে একটা ছবি দেখছো যে পাথর, কতগুলো পাথরকে দেওয়া আছে, এগুলো হলো কঠিন পদার্থ। এবং তোমাদের সামনে যে বইটা আছে, কেমিস্ট্রি বই, সেটাও একটা কঠিন পদার্থ। তারপরে দেখো তরল পদার্থ। একটু আগেই তোমরা হয়তো পানি খেয়ে ক্লাসে জয়েন করছো, আমি নিজেও তাই করেছি। তো এই যে এটা হলো তরল পদার্থ। বোতলে পানি আছে, তোমরা এটা লক্ষ্য রাখো যে বোতলে পানি গ্লাসে ঢালছে। আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ, এটা একটা গ্যাস সিলিন্ডার, বা এখন ওই যে আমরা করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দিচ্ছি, এই অক্সিজেন সিলিন্ডার, যে কোনো অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন আছে। আর এটা হচ্ছে আমাদের রান্না করার গ্যাস সিলিন্ডার। এই যে পদার্থ তাহলে কয় প্রকার হলো? কঠিন, তরল আর বায়বীয়। এখন আমরা বইয়ের ভাষায় যদি যাই যে পদার্থ কি, বিজ্ঞানীরা কি বলছেন, তাহলে আমরা দেখতে পাই এখানে একটা কথা বলছে, স্লাইডে তোমরা দেখতেছ, ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ ইন্দ্রিয় বলতে কি? নাক, কান, চোখ, মুখ, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের। গ্রাহ্য, যে কোনো বস্তু যার ওজন আছে, যেমন তোমাদের বইটা, এটা একটা ওজন আছে, যে কোনো স্থান দখল করে। তোমরা কল্পনা করে নাও তোমার কেমিস্ট্রি বই,
তাহলে বইটা একটা জায়গায় রাখলে একটা স্থান দখল করবে এবং যার প্রতিরোধ ক্ষমতা আছে তাকে পদার্থ বলে। অর্থাৎ বইটা টেবিলের মধ্যে রাখলে একটা নিচ থেকে একটা চাপ অনুভব করে সে, তাহলে যার তোমরা মনে রাখো যে পদার্থ যার ওজন আছে, যার স্থান দখল করে এবং যার প্রতিরোধ ক্ষমতা আছে তাকে পদার্থ বলে। এটা হলো আধুনিক সংজ্ঞা। এখন আমরা আগেই বলেছি যে পদার্থ তিন প্রকার, কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। এই যে একটু আগেই বলেছি কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ। এখন কঠিন পদার্থ আমি সঙ্গে ইংলিশেও দিয়ে দিচ্ছি, কারণ তোমরা ইংলিশ জানাটা খুবই জরুরি। তোমরা ইংলিশগুলো জেনে নিবা, সব বেসিক জিনিসগুলা ইংলিশ জেনে নিবা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। কঠিন পদার্থ, কঠিন পদার্থ এর ইংলিশ হলো সলিড। কঠিন পদার্থের তিনটা জিনিস থাকবে, আকার থাকবে, আয়তন থাকবে এবং ওজন থাকবে। যেমন তোমার বইটার একটা নির্দিষ্ট আকার আছে, তুমি যে লেখকের বই পড়তেছো দেখবা যে সব আকার একই রকম, তাহলে একটা নির্দিষ্ট আকার আছে। তারপর আয়তন আছে, ওর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তারপর ওজন আছে। তাইলে কঠিন পদার্থের এই তিনটা জিনিসই থাকবে, আকার থাকবে, আয়তন থাকবে এবং ওজন থাকবে, এটা মনে রাখবে। আর তরল পদার্থ, ধরো পানির কথা কল্পনা করি আমরা, তরল পদার্থের আয়তন এবং ওজন আছে, কারণ তরল পদার্থ যেখানেই রাখবা একটা জায়গা দখল করবে, জায়গা দখল করাটাই হলো আয়তন। আর ওজন তো আছেই, যে আমরা 5 লিটার তেল নেই, 1 লিটার, হাফ লিটার পানি বোতলে যখন আমরা নেই, কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। দেখো এখানে হয়তো হাফ লিটার, হাফ কেজি বা হাফ লিটার, যেহেতু তরল পদার্থ হাফ লিটার পানি আছে, এ যখন বোতলের মধ্যে ছিল লম্বা ভাবে ছিল একরকম, আবার যখন গ্লাসে ঢাললাম তখন একরকম, আবার যদি একটা প্লেটের মধ্যে ঢালো তখন সে আর একরকম আকার ধারণ করবে। এই যে তাহলে তরল পদার্থের দুইটা আছে, কঠিন পদার্থের তিনটা জিনিস নির্দিষ্ট করা আছে, আর তরল পদার্থের দুইটা জিনিস আছে, তিনটার মধ্যে দুইটা, একটা জিনিস নাই, সেটা হলো আকার নেই। আর বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থের দুইটা জিনিসই নেই, যে আকারও নাই, আয়তনও নেই। তাহলে কি আছে? ওজন আছে। তাহলে বায়বীয় পদার্থের ওজন আছে, যেমন একটা গ্যাস সিলিন্ডার আমরা 12.5 কেজি বলি, ওখানে লেখা থাকে দেখবা, অক্সিজেন সিলিন্ডারও লেখা থাকবে যে এই যে নির্দিষ্ট ওজন বায়বীয় পদার্থের, তাহলে এইটার কারণেই সে পদার্থ, এবং এর কিন্তু কোনো আকার এবং আয়তন নেই, নির্দিষ্ট আকার আর আয়তন নেই। তাহলে আমরা পদার্থ তিন প্রকার, কঠিন, তরল ও বায়বীয়, এটা আমরা শিখলাম। এবং এর বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বা, পরীক্ষা আসতে পারে পদার্থ কি, পদার্থ কত প্রকার, তা আমরা জানার জন্য পড়ব এবং পরীক্ষার জন্য পড়ব। মৌলিক পদার্থ, এখন মৌলিক পদার্থ আবার আমরা জানি পদার্থ দুই রকম, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি পদার্থ দুই রকম, বিজ্ঞানীরা বলছে। সেটা হচ্ছে একটা মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অর্থাৎ আমরা যদি একটা লোহার খণ্ডকে ভাঙি, যতই ছোট করি, আমরা কি সোনা পাবো? না, পাবো না। আমরা কি রূপা পাবো? পাবো না। আমরা সিলভার পাবো? পাবো না। তার মানে লোহাকে যতই ছোট 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 করি আমরা লোহাই পাবো। তা এই যে তাইলে লোহা একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। যে সেরকম হাইড্রোজেন, অক্সিজেন, একটা আয়রন, অক্সিজেন সিলিন্ডারে আমরা যত কিছুই খুঁজি ওই অক্সিজেন গ্যাসই পাবো, অন্য কোনো গ্যাস পাওয়া যাবে না। কপার বা তুত, একটা তুতের দানাকে যদি তুমি যতই ভাঙো ওই তুতেই থাকবে। তাহলে যে পদার্থটাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে কি বলবো? মৌলিক পদার্থ। তোমরা বলো, তোমরা নিজেরাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাকেই আমরা মৌলিক পদার্থ বলবো। আর যৌগিক পদার্থ কাকে বলবো?
যৌগিক মানে অবশ্যই দুইটা জিনিস পাওয়া যাবে বা তার চেয়েও বেশি পাওয়া যাবে। যে সকল পদার্থকে বিশ্লেষণ করে দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়। সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়, তার মানে কি একই ধর্ম বিশিষ্ট হবে না। যেমন ধরো আমরা যদি খাবার লবণকে ভাঙি, তা খাবার লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, তাহলে সোডিয়াম আর ক্লোরিন আলাদা হবে। অথবা এখনকার আয়োডিন লবণ সোডিয়াম আয়োডাইড থাকবে, তাহলে সোডিয়াম এবং আয়োডিন আলাদা হয়ে যাবে। অর্থাৎ অথবা পানি, আমরা যে পানি খাই সেই পানিটাকে আমরা যদি বিশেষ পরীক্ষায় ভাঙি তাহলে কি হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন হবে, তোমরা জানো। তারপর কার্বন ডাই অক্সাইড, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কার্বন আর অক্সিজেন পাওয়া যাবে। এই যে আমরা অর্থাৎ একটা পদার্থকে ভাঙলে আমরা যে দুইটা পদার্থ পাই বা চারটা পদার্থ পাই বা তিনটা পদার্থ পাই, যার ধর্মগুলো সম্পূর্ণ আলাদা, একটার সঙ্গে আর একটার কোনো মিল নাই। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম সম্পূর্ণ আলাদা। এই যে আমরা আলাদা ধর্ম পাই, যেমন সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম এবং ক্লোরিন, একটা ধাতু আর একটা হচ্ছে অধাতু, মানে ধর্মই আলাদা। তাহলে এই যে ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, এইটাকেই বলা হবে তোমাদের কি, এইটাকেই বলা হবে যৌগিক পদার্থ। এখন তোমরা মৌলিক পদার্থ আবার তিন প্রকার হইতে পারে, সাধারণত দুই প্রকার তোমরা জানো, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। তবে ইদানিং অপধাতু নামে আর একটি নামকরণ করা হয়েছে। এই হল আমাদের পদার্থ। এখন আমরা বলেছিলাম যে পরমাণুর গঠন নিয়ে অ্যাটমিক স্ট্রাকচার, এই চ্যাপ্টারটার নামই হলো অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ পরমাণুর গঠন। আমরা পরমাণু অণু পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তো এখানে একটা ছবি দিয়েছি আমি, যে পরমাণুতে আগেই আমি দেখে দিলাম যে তিনটা জিনিস আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটা জিনিসই মেইন পরমাণুর। রঙিন ছবি, এই যে সবুজ, এই যে লাল, এই যে সাদা, এগুলো আমি পরে বলতেছি যে কোনটা কি। এখন পরমাণুর গঠন, তা পরমাণুর গঠনের আমাদের কিছু জিনিস ইতিহাস জানা লাগবে। এবং পরমাণু এত ছোট্ট জিনিস যে আমরা খালি চোখে দেখতেছি না, কিন্তু বিজ্ঞানীরা দেখো অনেক শত বছর আগেও সেটা আবিষ্কার করে ফেলছে, যেটা আমাদের পক্ষে এখনো সম্ভব না। তা ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম বা পরমাণু নামকরণ করেন। তাহলে দেখো উনি অ্যাটম, এই নামকরণটা অনেক আগের, উনি বিজ্ঞানী, শতবর্ষ আগে উনি এই নামকরণটা উনি জানছে। কোন একটা জিনিসের নামকরণ করা মানে কি, উনি ওইটা কনফার্ম হয়েছে যে এটা হলো এই। তারপরে আধুনিক রসায়নের জনক জন ডাল্টন, তিনি একজন শিক্ষক ছিলেন, তোমাদের স্কুল শিক্ষক ছিলেন। তো এই জন ডাল্টন যে একটা অ্যাটমিক পরমাণুর একটা গঠন বা মতবাদ বা একটা কাঠামোর উপর দাঁড় করানোর চেষ্টা করেন যে এই জিনিসটা কি, বলে গেছে ডেমোক্রিটাস। আর তার কিছু বছর পর ডাল্টন এটা নিয়ে আলোচনা করে। ডাল্টন বলল কি, প্রত্যেক পদার্থ, এক নম্বর দেখো, প্রত্যেক পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। উনি বলে দিল যে কোনো একটা পদার্থ, সেটা লোহা হোক, তামা হোক, কপার হোক, বা অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, যে এটা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, উনি বলে দিল। তারপর বলল একই পদার্থের সব পরমাণুর ধর্ম, যে লোহার যত পরমাণু পাওয়া যাবে তার বৈশিষ্ট্য সব একই রকম হবে। তারপর উনি বলল যে বিভিন্ন পরমাণু, পদার্থের পরমাণু, লোহা, তামা, কপার, আলাদা আলাদা, এদের পরমাণুগুলোর ধর্ম আলাদা আলাদা। তারপরে বলছে, উনি একটা কথা বলছিল সেই আমলে, আসলে অনেক আগের বছর, অনেক আগে, যে পরমাণুগুলোকে আর ভাঙানো যাবে না এবং এদের ধ্বংস করা যাবে না, অবিভাজ্য বলছে। তারপর বলছে দুই বা ততোধিক পদার্থের পরমাণু সংযোগে নতুন পদার্থের সৃষ্টি হয়। উনি বলছে দুইটা পরমাণু সংযোগ হয়, নতুন পদার্থের সৃষ্টি হয়।
যাই হোক, এনার এই মন্তব্য। এখন ডাল্টনের যখন বলছিল, যে আমলে বলছিল, তখন এটা অনেক বড় ব্যাপার ছিল, এবং এইটাই আসলে অনেক বড় ব্যাপার ছিল যে উনি বলছে যে পরমাণু নামক অতি ক্ষুদ্র কণা গঠিত, তারপর পরমাণুর একই পদার্থের পরমাণুর ধর্ম সম্পূর্ণ একই রকম, আর বিভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম বিভিন্ন। তবে উনি একটা বড় ওই জিনিসটা উনি হয়তো করে যেতে পারেননি যে পরমাণু অবিভাজ্য। উনি বলছেন আসলে পরমাণু কি অবিভাজ্য? না, পরমাণু অবশ্যই ভাঙা যায়। যাক, দিন যত আসবে ততই আমরা শিখতে থাকবো। ডাল্টনের পারমাণবিক মতবাদের সীমাবদ্ধতা। এখন সীমাবদ্ধতা বলতে কি বলতো? সীমাবদ্ধতা বলতে যে উনি যে কথাগুলো বলে গেছেন হয়তো সবগুলো ঠিক নাই, কিছু কথা এখন চেঞ্জ হয়ে গেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করে চেঞ্জ করেছে। আবার এখন যে কথাগুলো বলা হচ্ছে সেটা হয়তো আরো 100 বছর পর চেঞ্জ হয়ে যেতে পারে। বিজ্ঞান তো চেঞ্জ হবেল। তাহলে এই মতবাদে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়েছে, অথচ বর্তমানে অণু এবং পরমাণু নামক দুইটি সত্তা আছে। উনি সবগুলোকে পরমাণু বলছিল, কিন্তু আমরা তো জানি অণু এবং পরমাণু আছে। এই মতবাদ অনুসারে একই মৌলের পরমাণু সমূহের একই ভর হওয়া উচিত। উনি বলছিল যে একই মৌলের পরমাণু সমূহের একই ভর, কিন্তু আমরা কি জানি আইসোটোপ আবিষ্কার হয়ে গেছে। পরবর্তীতে আইসোটোপ আবিষ্কারের ফলে আমরা জানি যে একই মৌলের বিভিন্ন আইসোটোপ থাকে। এবং আইসোটোপ মানে কি? আইসোটোপ থাকার অর্থ ভরও আলাদা হয়ে যায়। তাহলে ভর বিভিন্ন, পরমাণুর ভর বিভিন্ন হয়। যেমন এখানে একটা উদাহরণ দিছি, হাইড্রোজেনের 3 প্রকার আইসোটোপ আছে, কার্বনেরও 3 প্রকার আছে, এরকম বিভিন্ন, অক্সিজেনেরও 3 প্রকার আছে। তা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। এই তাহলে ভর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, 3টা আইসোটোপের 3টা ভর হবে। তো যাই হোক, ডাল্টনের পারমাণবিক মতবাদের এগুলা হলো সীমাবদ্ধতা, কিন্তু উনি একটা কাঠামো দিয়ে গেছে। ওই কাঠামোর উপর আমরা এখন গবেষণা করছি। এরপরে ডাল্টনের মতবাদ অনুসারে বিভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন হবে, কিন্তু আইসোবারের আবিষ্কারের ফলেও তা সম্ভব হয় নাই। উনি বলছিল এটা আবার সম্পূর্ণ উল্টা আগের কথা, যে বিভিন্ন মৌল যেমন নিকেল, কপার, জিঙ্ক এগুলার পরমাণুর ভর বিভিন্ন হবে, কিন্তু আইসোটোপ কি এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যে দেখা যাচ্ছে যে নিকেল, তামা, দস্তা, অর্থাৎ নিকেল, কপার, জিঙ্ক, আমরা যারা ইংলিশে বলি নিকেল, কপার, জিঙ্ক, বা বাংলায় বলি নিকেল, তামা, দস্তা, এই 3টি আইসোটোপ আছে যার প্রত্যেকটির ভর 64। তাহলে ওই যে ওনার ওই কথাটা মিলল না যে বিভিন্ন মৌলের পরমাণুর বিভিন্ন ভর হবে। এই মতবাদে পরমাণু অবিভাজ্য বলা হয়েছে, কিন্তু এটা সঠিক না, কারণ আমরা জানি পরমাণুকে এখন বিভাজন করা যায় এবং অনেকগুলো কণিকা পাওয়া যায়। তাহলে পরমাণুও বিভাজিত হয়। তাহলে ওনার এই কথাগুলো ঠিক না। আসলে উনি ওই সময় এই কথাগুলা উনি যে একটা কাঠামো দিয়ে গেছে, এই জন্য তারপরে তো রিসার্চ হয়েছে এবং রিসার্চ করে এই জিনিসগুলো পাওয়া গেছে। পরমাণুর গঠন সম্পর্কে আরেকজন প্রখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড, তোমরা নাম শুনছো অলরেডি, রাদারফোর্ড। এই রাদারফোর্ড একটা চমৎকার ধারণা দেন। তবে রাদারফোর্ডের এই কথাটাই শেষ না, এরপরে আরো একজন বিজ্ঞানী এসে আরো চমৎকার কিছু কথা বলেন, এনার ভুল ত্রুটি কিন্তু সংশোধন করে দেন। এইভাবে চলতেই থাকবে, বিজ্ঞান মানেই তাই। পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের ধারণা, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। রাদারফোর্ড বলল যে পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ। এর কেন্দ্রস্থানে একটি ভারী বস্তু থাকে যাকে নিউক্লিয়াস বলে। এই যে নিউক্লিয়াসের সংজ্ঞা দিয়ে দিল। উনি বলল যে কেন্দ্রে একটা ভারী বস্তু থাকে এবং একে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন থাকে। উনি নাম দিয়ে দিল যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে, আর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে। উনি একটা বৈজ্ঞানিক মডেল দিয়ে দিল যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে, আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, প্রোটন এবং নিউট্রনের। আর আরেকটা উনি কণিকা বললো ইলেকট্রন থাকবে, সেটা চারিদিকে ঘুরতে থাকবে, পরমাণুর গোল হয়ে ঘুরবে,
ভাঁজ হয়ে ঘুরবে। এখন কিভাবে ঘুরবে উনি সেটা বলেন, উনি বলছে ঘুরতে থাকবে। তবে উনি সেই কথাটা বলছে সৌরজগতের মতো ঘুরতে থাকবে। তাহলে ওই যে সূর্য কেন্দ্রে থাকে, উনি ভাবলো এই সূর্যটাকেই নিউক্লিয়াস আইডিয়া করলো, আর চারিদিকে গ্রহ যেভাবে ঘোরে ইলেকট্রনগুলো সেইভাবে ঘুরবে, ওনার আইডিয়া। 1911 সালে তিনি এই মডেল প্রদান করেন। 1911, তার মানে এখন থেকে 110 বছর আগে, 110 বছর আগে উনি আবিষ্কার করে গেলেন, আর এখন আমাদেরকে সেটা পড়তে হচ্ছে। এই ক্ষেত্রে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হবে। যখন সৌরজগতের চারিদিকে গ্রহগুলো ঘোরে, আমরা জানি, এখন কি জানি, যে কেন্দ্রমুখী বলকে সূর্য ওই গ্রহগুলোকে কাছে টানতে চায়, আর গ্রহগুলো সূর্য থেকে দূরে সরতে চায়। এই দুটো সমান। যদি সমান না হতো তাহলে কি হতো, যে ঘুরতে ঘুরতে সবগুলো নিউক্লিয়াসে এসে পড়ে যেত। তাই উনি বলছে এই দুইটা সমান থাকে, যে হারে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে আসতে চায়, আবার নিউক্লিয়াসে যে প্রোটন বা নিউট্রন থাকে তারা সেই হারে তাকে বাধা প্রদান করে। এইটাকেই বলা হয় কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল। এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা চিত্র তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা ইন্টারনেট থেকে তোমরা বিভিন্ন ইন্টারনেটে সার্চ করলে রাদারফোর্ড অ্যাটমিক মডেল লিখে সার্চ করবা, তোমরা পেয়ে যাবা। এখন তো ইন্টারনেটের যুগ হয়ে গেছে। তাহলে তোমরা এই যে এখানে একটা সৌরজগতের এই যে কেন্দ্র দিছে সূর্য, এই যে সূর্য, আর এই যে গ্রহগুলো ঘুরতেছে, সেই রকম উপরে দেখো নিউক্লিয়াস, আর এই যে চারিদিকে কি ঘুরতেছে ইলেকট্রন। কেন্দ্রমুখী বল মানে নিউক্লিয়াসটা হলো পজিটিভ, দেখো তাহলে এমন দুইটা এখানে কি কি আছে, প্রোটন এবং নিউট্রন, তাহলে কোন একটা কণিকা অবশ্যই পজিটিভ হবে, আর ইলেকট্রনটা তাহলে নেগেটিভ। মানে এই যে এ বাধা, এ কাছে টেনে নিচ্ছে আর এ বাধা দিচ্ছে, এই যে বাধা এবং কাছে টানা, এই জন্যই সাম্য অবস্থা বজায় রাখছে, নাহলে তো ভেঙে পড়বে সব কিছু। যাক, আমরা এখন আরেকজন বিজ্ঞানী তোমরা নাম দেখতেছ। উনি 1911 সালে মডেল দিছে, আর ইনি 1913 সালে আবার কি করলো দেখো। বোর, আবার বিজ্ঞানী বোর, ওনার একটু আগে নাম দেখলাম, এনার নাম হলো নিলস বোর। এনার নাম হলো নিলস বোর। বিজ্ঞানী বোর কি বললো? বিজ্ঞানী বোর আবার বলল রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে উনি কি করলো, দেওয়ার পরে উনি ওইটাকে নিয়ে রিসার্চ করলো, এবং উনি আবার বলল যে এরকম হবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরতে থাকবে। উনি বলল, আগে কিন্তু রাদারফোর্ড বললই নাই যে কিভাবে ঘুরবে, বৃত্তাকার না সর্পিল আকার না লম্বা, কিভাবে ঘুরবে, কিন্তু এনে বলে দিচ্ছে ইনার কথা, নিলস বোরের কথা হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরবে। এটা কার কথা? বোর মডেল বলা হয়। তারপরে বলতেছে এই যে কিভাবে ঘুরে দেখো, আমি একটা সুন্দর ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখো। এই ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর ঘুরতেছে হলো কি ইলেকট্রন। যাক, আমাদের দেখা শেষ, এখন আমরা পরের স্লাইডে দেখো। 2 নম্বর বোর কি বললো? 2 নম্বরে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলি স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। উনি বললো যে বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে অবশ্যই কক্ষপথ থাকবে। সূর্য চন্দ্র যেভাবে এরকম কক্ষপথে ঘোরে, ঠিক ইলেকট্রনগুলি কক্ষপথে ঘুরবে। এগুলোকে শক্তি স্তর বা অরবিট বলা হয়। আমরা এটা পরে, অরবিট কি জিনিস সেটা আরো পরে বলবো। যাই হোক, যে কক্ষপথগুলোতে ঘোরে সেটাকেই বলা হবে অরবিট, বা বাংলায় বলে শক্তি স্তর। এখন এই শক্তি স্তরগুলোকে উনি কল্পিত সংখ্যা এন এর মান অনুসারে, অর্থাৎ এন এর মান অনুসারে মানে এন এর মান 1, 2, 3, 4 এইভাবে ধরছে, যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, অনেকগুলো থাকতে পারে। এই শক্তি স্তরগুলো কিভাবে থাকে, কতগুলো থাকতে পারে, ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে। শক্তি স্তরে এন এর মানের অনুসারে উনি এইগুলার নাম দিল কে, এল, এম, এন। অর্থাৎ আমরা বিভিন্ন নাম দেই, সেই উনিও নাম দিল কে, এল, এম, এন।
ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরকে n = 1 অর্থাৎ n এর মান 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, এর নাম দিয়ে দিল উনি k শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরকে n = 2 অর্থাৎ l শক্তি স্তর। এইভাবে 3, 4, 5 উনি এগুলার নাম দিল m, n, o। তোমরা এগুলো ডিটেলস তোমাদের বইয়ে পাবা। তোমরা বই কিনবা, অবশ্যই বই কিনবা এবং সেই বইগুলোতে পাবা। তোমরা দেখে শুনে কিনবা, কোন বইটা ভালো, যে বইটা ভালো সেই বইটা কিনবা। আর যদি টাকা থাকে তাহলে 2টা বই কিনবা। আর অবশ্যই দেখে শুনে কিনবা বইগুলা, কোন বইটা ভালো। যাই হোক, সব বই বাজারে আছে, 4-5টা আছে, এখন দেখে শুনে কিনবা। একটি নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থানকারী ইলেকট্রন সমূহ শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। যখন ইলেকট্রন একটা শক্তি স্তরেই ঘুরতে থাকে তখন সে শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না। তাহলে শোষণ এবং বিকিরণের কথা আসছে যখন, তখন এর কিছু সূত্র আবিষ্কার হয়। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর যেমন n1 থেকে n2 তে স্থানিত হবে, লাফ মারার চেষ্টা করবে, উচ্চতর শক্তি স্তরে যাবে, তখন শক্তি শোষণ করে। আর যখন উচ্চতর থেকে নিম্নতরে আসে তখন শক্তি বিকিরণ করে। তাহলে নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ হয় অর্থাৎ, আর উচ্চ থেকে নিম্নে আসলে শক্তি কি হয়, বিকিরণ হয়। এই হলো নিলস বোর। এখন নিলস বোরের পরমাণু মডেল এই যে দেখাইলাম, রাদারফোর্ডেরটা সৌরজগতের সঙ্গে দেখাইছি, আর নিলস বোর দেখাচ্ছে এই যে নিউক্লিয়াস এইটা, এবং প্রথম কক্ষে ফার্স্ট সেল উনি দেখাইলো যে 2টা ইলেকট্রন, সেকেন্ড সেলে 80 ইলেকট্রন, 18 ইলেকট্রন, এবং উনি একটা সূত্র দিয়েছিল, এগুলো আমরা পরে পড়ব, যে 2n²। n এর মান যদি 1 বসাও তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে 2n², মানে 2n এর উপর স্কোয়ার দিবা। তাহলে কি হলো, n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর পাবা, n এর মান 2 হলে দেখো 2 × 2² মানে কত, 8টা পাবা, n এর মান 3 হলে 18টা পাবা। এইভাবে n এর মান 4 হলে 4 × 4 = 16, 8 × 2 কত, 32টা পাবা। এইভাবে উনি একটা চমৎকার সূত্র দিচ্ছে, যেটা আমরা পরবর্তী এই অধ্যায়টা আমি 3টা লেকচারে শেষ করব। পরবর্তী তোমরা লেকচারে বা তারপরে লেকচারে পেয়ে যাবা। রাদারফোর্ড ও বোর মডেলের আরো কিছু ব্যাখ্যা। রাদারফোর্ড দেখো আরো কিছু ব্যাখ্যা আমরা দিচ্ছি। রাদারফোর্ড ইলেকট্রনগুলোকে চার্জিং গ্রহের সঙ্গে তুলনা করেন, কিন্তু ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ যুক্ত। রাদারফোর্ড বলছিল যে গ্রহগুলো যেমন চার্জিং, ইলেকট্রনগুলো চার্জিং, আর কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ যুক্ত। বর্ণালী গঠনের কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দেন নাই, তবে বোর পরমাণু মডেলে সেটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ওই যে রাদারফোর্ড যে আগে দিয়েছে, এখন রাদারফোর্ড যেটা দেয় নেই, বোর সেটা মেকআপ করে দিচ্ছে। কক্ষপথ ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে। এখন আমরা পরমাণুর মডেল নিয়ে কথা বলতেছি। তা পরমাণুর মডেল এক অংশ হয়ে গেল। এখন আমরা কি নিয়ে কথা বলবো? এই যে আমরা পরমাণুর এখন একটা পরমাণুকে ভাঙলে, রাদারফোর্ড বলছিল কি ভাঙানো যাবে না, কিন্তু বোর এসে বলছে না যাবে। এই যে ভাঙানো যাবে, এই যাওয়াটা এখন আমরা বিজ্ঞানীরা দেখে দিয়েছে যে পরমাণুকে ভেঙে ফেলা যায়, এবং পরমাণুকে যে ভেঙে ফেলা যায় সেইটা এখন পরমাণুর ভেঙে ফেলা যায়। এবং পরমাণুর মূল কণিকা সমূহ কি কি, এবং কিছু মূল কণিকা আছে স্থায়ী কণিকা, অর্থাৎ এগুলা থাকবেই, আর কিছু অস্থায়ী কণিকা আছে যে থাকতেও পারে নাও থাকতে পারে। মূল উপাদান রূপে যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। মূল কণিকা 2 প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি? যেসব
মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি, তাহলে কোন তিনটা থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা কি? যেসব মূল কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে খুব অল্প পরিমাণ অস্থায়ীভাবে থাকে, তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। যেমন পাইওন, মিউন, নিউট্রিনো, মেসন, এইসব। এছাড়াও একটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হয়তো বইগুলোতে পাইতেও পারো, নাও পাইতে পারো, যে কম্পোজিট কণিকা। স্থায়ী অস্থায়ী মূল কণিকা ব্যতীত এক ধরনের ভারী কণিকা দেখা যায়, একে কম্পোজিট কণিকা বলা হয়। ডিউটেরন কণা এবং আলফা কণা এর উদাহরণ। যাক, পরমাণুর তাহলে মূল কণিকা কয় প্রকার তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে এর আগে পড়াইলাম, বলতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করো, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বর্ণনা করো, বোর পরমাণু মডেল বর্ণনা করো, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বর্ণনা করো। তারপরে আসতে পারে যে তোমাদের ডাল্টনের পরমাণু মডেল বর্ণনা করো। তো তোমরা রাদারফোর্ড এবং বোরস এই দুইটা পরমাণু মডেল ভালো করে পড়বা। এখন দেখো, এখানে নাই, তোমাদের অনেক বইতেও নাই, তারপরে কিছু কিছু বইতে আছে যে পজিট্রন। আমি বললাম এখানে মেসন, তারপর আর একটা কণিকা আছে পজিট্রন। সেই পজিট্রন কে আবিষ্কার করেন? 1932 সালে। দেখো, 1932 সালে অ্যান্ডারসন পজিট্রন আবিষ্কার করেন, বিজ্ঞানী অ্যান্ডারসন। এটাকে ধনাত্মক ইলেকট্রনও অনেকে বলে, ইলেকট্রন তো ঋণাত্মক, কিন্তু এটাকে ধনাত্মক ইলেকট্রনও বলে। এটার ভর ইলেকট্রনের ভরের সমান, কিন্তু বিপরীত চার্জযুক্ত, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত, পজিট্রন। তারপরে এই যে মেসন, 4 নম্বরে আছে মেসন। মেসন জাপানি বিজ্ঞানী, 1965 সালে, এই 65 সালে খুব কাছাকাছি, ইউকাওয়া, জাপানের বিজ্ঞানীর নাম কি? ইউকাওয়া, উনি এটা আবিষ্কার করেন, মেসন। তা এটা ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হইতে পারে মেসন। তারপরে নিউট্রিনো, 3 নম্বরে দেখো নিউট্রিনো, এটা বিজ্ঞানী পোলি 1927 সালে নিউট্রনের অস্তিত্ব খুঁজে পান। এবং পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন রূপান্তর হয়ে প্রোটন এবং ইলেকট্রনে পরিণত হওয়ার সময় এক প্রকার রশ্মি বিচ্ছিন্ন করে, এই রশ্মিটাই হচ্ছে নিউট্রন। যাই হোক, তোমরা বিভিন্ন বইয়ে আছে, তোমরা বই খোঁজে এগুলা পড়ে নিবা। আমরা এই ক্লাসে যদি আমরা সামনাসামনি ক্লাস নিতাম, তাহলে তোমাদের সরাসরি অনেক কিছুই কথা বলতে পারতাম। তোমরা কমেন্ট বক্সে লেখো, কোনো প্রবলেম থাকলে, কোনো জিনিস না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। কমেন্ট বক্সের পরবর্তী ক্লাসে আগে ওই সব উত্তর দেওয়া হবে, পরবর্তীতে তোমাদের ক্লাস নেওয়া হবে। যাই হোক, স্থায়ী মূল কণিকা যে আমরা বললাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইসব আমাদের জানতে হবে নিজের জানার জন্য এবং পরীক্ষার জন্য। হয়তো বর্ণনা আসবে ইলেকট্রন বা স্থায়ী মূল 3টি কণিকা বর্ণনা করো, বড় প্রশ্ন আসলো, অথবা ইলেকট্রন সম্পর্কে জানো, 2 নম্বরের প্রশ্ন আসলো। 1897 সালে আমরা বলছি থমসন, যে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রন আবিষ্কার করেন। এর একটা গল্প আছে, উনি ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করার সময় এক প্রকার কণিকাকে বিচ্ছুরণ হতে দেখেন। পরে ওই কণিকাগুলোকে উনি রিসার্চ করে আলাদা করে উনি দেখেন যে এটা ইলেকট্রন। যাক, অত যদি সাক্ষাতে ক্লাস হয় আমরা এই গল্পগুলোও করতে পারবো। এখানে সময় লিমিটেড, 40 মিনিট 45 মিনিট। আচ্ছা, পদার্থের মধ্যে ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা। তাহলে অনেকগুলো কণা আছে, তার মধ্যে ইলেকট্রন হলো কি সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা। একটি ইলেকট্রনের ভর, এই ভরটা তোমরা মনে রাখবা, একেবারে মুখস্থ রাখবা, 9.1085 গুণন 10⁻⁻28 গ্রাম। অর্থাৎ দেখো কত কম, -28 গ্রাম। তোমরা ক্যালকুলেটরে দেখে এইভাবে লিখবা, চলে আসবে, তোমরা কল্পনা করতে পারবে না কত হালকা। তো এটা মুখস্থ করতে হবে। এবং একটি প্রোটনের ভরের 1837 সমান। অনেকে মুখস্থ করার জন্য 1836, 18 গুণন 18 ডবল হলো 36, 1/18 36 সমান বলে।
ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং ধনাত্মক চার্জের পরিমাণ, ঋণাত্মক চার্জের পরিমাণটা কি -1.6 গুণন 10⁻⁻19 সি বলতে কুলম। তা তোমরা এই চার্জটা এবং ভরটা মনে রাখবে। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা, ছোট ই দ্বারা বলা হয়, বড় হাতের ই আবার লিখিও না, ছোট হাতের ই। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে না, কোথায় থাকে? পরমাণু নিউক্লিয়াসের বাইরে। তাহলে বিজ্ঞানী থমসন, এটা মনে রাখতে হবে। তারপর ইলেকট্রনের ভরটা মনে রাখতে হবে, তারপরে ইলেকট্রনের চার্জটা মনে রাখতে হবে। এই তিনটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে। তো এক নজরে আবার দেখি থমসন, বিজ্ঞানী থমসনের ছবিটা দেখো, দেখছো কত, উনি ওনার চুল দেখলেই বোঝা যায়, ওনাকে দৃষ্টি দেখে, চোখ দেখলেই বোঝা যায় উনি কত গবেষক ছিলেন। এবং এই যে ইলেকট্রন দেখো কিভাবে চলছে, উনি একটা মডেল দিয়ে দিয়েছেন বিচ্ছিন্ন অবস্থা, উনি যেটা ক্যাথোড রশ্মির গবেষণায় পেয়েছিলেন। তারপর ওই কথাগুলো এক নজরে এখানে আছে, আমি যেগুলো মুখস্থ করতে বললাম। আপেক্ষিক ভর এত, আধান -1, ভর হলো এত, আধান বলতে চার্জ এত, 1837 সালে, এটা হলো এক নজরে। এবং 97 সালে উনি আবিষ্কার করছেন। ওনার জন্ম হলো 1856 থেকে 1940 সাল পর্যন্ত। এরপরে প্রোটন, আর একটা ইয়া হলো প্রোটন। 1919 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এটা আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। রাদারফোর্ড তো পরমাণুর মডেল দিয়েছিল, উনি 1911 সালে দিয়েছিল। এখন 1919 সালে উনি প্রোটন আবিষ্কার করে ফেলেন। প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান সর্বাপেক্ষা হালকা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি স্থায়ী কণিকা। এটা কোথায় থাকবে? নিউক্লিয়াসের মধ্যে থাকবে, নিউক্লিয়াসের মধ্যে থাকবে। প্রোটনের ভর হাইড্রোজেন ভরের প্রায় সমান, 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। প্রোটনের বৌদ্ধিক চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের সমান, কারণ ইলেকট্রনের চার্জের সমান না হলে হবে না তো। প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক, দুইটা চার্জ তো সমান না হলে কাঠামোটা ভেঙে পড়বে। ওই যে আমি বলছিলাম কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল সমান হবে, তাহলে চার্জও সমান হইতে হবে। তা ওই ইলেকট্রনের চার্জটা যদি তোমরা মুখস্থ করো, তাহলে প্রোটনের চার্জ খালি মাইনাসের জায়গায় কি হবে? প্লাস 1.6 গুণন 10⁻⁻19 বলুন। প্রোটনের প্রতীক হলো পি, এবং এটা নিউক্লিয়াসই থাকে। এক নজরে দেখি যে রাদারফোর্ডের ছবি, প্রোটনে যে পজিটিভ প্রোটন প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এই কারণে যে এটা ধনাত্মক, এক নজরে আমাদের এখানে দেওয়া আছে। তা প্রকৃত ভর এবং আধানটা তোমরা কি করবা? মুখস্থ করবে, একবারে মুখস্থ করবে। উনি 1871 সালে জন্মগ্রহণ করছে এবং 1937 সালে মারা গেছে। এটা মনে রাখা সোজা কথা। 1871 সালে জন্মগ্রহণ মানে কি, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, ঠিক তার 100 বছর আগে উনি জন্মগ্রহণ করছে। তো ঠিক আছে, এরপরে আমরা যাই নিউট্রন। 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন। নিউট্রনের ভর দেওয়া আছে 1.675 গুণন 10⁻24 গ্রাম, যায় ইলেকট্রনের ভরের 1839 গুণ বেশি। নিউট্রনে কোনো চার্জ নেই, তাহলে কি প্রোটন আর ইলেকট্রন যেহেতু সমান চার্জ, তাহলে নিউট্রনে চার্জ থাকা যাবে না। চার্জ থাকলেই তো বেশি হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ যাই থাকুক বেশি হয়ে যাবে। এদের প্রতীক এন এবং নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। এই জেমস চ্যাডউইকের স্মার্ট ছবি দেখো তোমরা, এবং এর আধান 0, প্রকৃত ভর এটা, এবং 32 সালে এটা আবিষ্কার করেন। যাই হোক, তোমরা এখন ছবিগুলো মনোযোগ সহকারে দেখো। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। ছবিগুলি তোমরা মনোযোগ সহকারে দেখো। যে হাত ধুয়ে নিন,
তারপরে এখানে একটা ছবি আছে, তোমরা বাইরে থেকে গেলে এই যে হাত ধুয়ে নিবা, বাসায় ঢুকলেই আগেই তোমরা হাত ধুয়ে নিবা, তারপর হাসি ও কাশির জন্য টিস্যু ব্যবহার করবা, তারপরে মুখ স্পর্শ, চোখ নাক মুখ এই তিনটা জিনিস স্পর্শ করবা না। করোনা সংকটকালীন সময় ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি, এটা অবশ্যই মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো। তোমরা আগামী বুধবার আমরা আর একটা সুন্দর ক্লাস নেব এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসে উপস্থিত থাকবা।